আচ্ছা, একটা দেশের ভবিষ্যৎ আসলে কেমন হওয়া উচিত? এত সংকট, এত সমস্যা, এগুলো সমাধান করে একটা উন্নত দেশ গড়া কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই একটা সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করব। মানে একটা জাতিকে পুরোপুরি বদলে ফেলার একটা রূপান্তরের জার্নিটা কেমন হতে পারে, চলুন সেটাই দেখি। আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে গুরু দিলাওয়ার হোসেনের লেখা একটা বই, দি আর্কিটেক্টস অফ টুমরো। এই বইটাতে লেখক কিন্তু ওই বিশাল প্রশ্নটারই একটা খুব বিস্তারিত আর সুদূরপ্রসারী উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তো চলুন আর দেরি না করে এর গভীরে ঢোকা যাক। এ বিশাল পরিকল্পনাটা ঠিকমতো বুঝতে হলে আমরা আমাদের আলোচনাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। আমরা শুরু করব এর ভিশন বা রূপকল্প দিয়ে, তারপর দেখব অর্থনীতি, শাসন ব্যবস্থা, সমাজ আর সংস্কৃতি নিয়ে কি বলা হয়েছে, এরপর বৈদেশিক নীতি, আর সবশেষে এই সব কিছুর পেছনে যে মূল দর্শনটা কাজ করছে সেটাও বোঝার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই আসা যাক মূল লক্ষ্যে। এই যে এত বড় একটা পরিকল্পনার কথা বলা হচ্ছে, এর শেষটা কোথায়? লেখক বলছেন তার লক্ষ্য একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন তৈরি করা। ইন্টারেস্টিং, তাই না? চলুন দেখি এর মানেটা আসলে কি। এই পুরো পরিকল্পনার একটা নামও আছে, মুভিং ফরওয়ার্ড, আর এর মূলে আছে ৩টে স্তম্ভ: ন্যায়বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। লেখকের মতে এই ৩টার ওপর ভর করেই একটা সত্যিকারের উন্নত আর আলোকিত জাতি তৈরি হতে পারে। যে কোনো বড় স্বপ্ন সত্যি করতে গেলে তো টাকা পয়সা, মানে একটা শক্তিশালী অর্থনীতি লাগে, তাই না? এই বইয়ে অর্থনীতির যে ছবিটা আঁকা হয়েছে সেটাকে এক কথায় বলা যায় বিশাল আর খুবই উচ্চাবিলাসী। লক্ষ্যটা শুনলেই চমকে উঠতে হয়। ২০৫৫ সালের মধ্যে বাংলাদেশকে $10 ট্রিলিয়ন একটা অর্থনীতিতে পরিণত করার কথা বলা হয়েছে। ভাবা যায় এটা যে কি বিশাল একটা টার্গেট, তা অর্জনের জন্য যে যুগান্তকারী সব পদক্ষেপ লাগবে তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু স্বপ্ন যত বড়, বাস্তবতার চ্যালেঞ্জগুলোও তো ততটাই কঠিন। যেমন বইটাতে দেশের অর্থনীতির একটা বিশাল সমস্যার কথা তুলে ধরা হয়েছে, খেলাপি ঋণ, যার পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা। তো প্রশ্নটা হলো, এই বিশাল লক্ষ্য আর এই কঠিন বাস্তবতার মধ্যে ব্রিজটা তৈরি হবে কিভাবে? এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কয়েকটা বেশ ইন্টারেস্টিং কৌশলের প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন ধরুন, মসজিদ কেন্দ্রিক একটা দেশব্যাপী জাকাত ব্যবস্থা চালু করা, আবার পরিবেশ দূষণ রুখতে সব শিল্পের জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি বাধ্যতামূলক করা, আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন ঢেলে সাজানো, আর খুব কড়া নজরদারির মধ্যে ব্যবসাগুলোকে ট্যাক্স ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থনীতির কথা তো হলো, এবার চলুন দেখা যাক দেশের ন্যায় বিচার আর শাসন ব্যবস্থা নিয়ে কী ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে। এখানে কি একটা বেশ সাহসী প্রস্তাব আছে। দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নতুন করে সাজানোর কথা বলা হয়েছে। মডেলটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর কাঠামো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হুবহু নকল করা হবে না। এটাকে বাংলাদেশের জন্য মানানসই করে তোলা হবে, আর এর মূল ভিত্তি হবে দুটো জিনিস: প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা আর বেসামরিক তদারকি। বিচার ব্যবস্থাকে আরও মজবুত করতে একটা একদম নতুন ধারণার কথা বলা হয়েছে, যার নাম হিকমাহ গ্রুপ। এটা কি? এটা হবে সমাজের সবচেয়ে জ্ঞানী, অভিজ্ঞ আর সম্মানিত মানুষদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ, অনেকটা একটা স্বাধীন থিঙ্ক ট্যাঙ্কের মতো, যারা বিচার বিভাগকে পরামর্শ দেবে আর এর স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে। মেধাকে কাজে লাগানোর ওপরও কিন্তু সাংঘাতিক জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, দেশ বিদেশে ছড়িয়ে থাকা সেরা ৫০০ বাংলাদেশিকে খুঁজে বের করে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত উপদেষ্টা পদে নিয়ে আসতে হবে, যাতে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তগুলো দেশের সেরা ব্রেনগুলো থেকেই আসে। একটা দেশকে বদলাতে হলে তো শুধু অর্থনীতি বা প্রশাসন বদলালে চলে না, এর সমাজ আর সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হয়। তো চলুন এবার দেখি শিক্ষা আর জাতীয় পরিচয় নিয়ে কি প্রস্তাব রাখা হয়েছে। এই বইয়ে ভোরের কোরআন নামে একটি জাতীয় কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল কোরআনের শিক্ষা আর গবেষণা দেশের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া, আর এটা করা হবে ধাপে ধাপে। প্রথমে বিভাগীয় শহর, তারপর জেলা, উপজেলা আর সবশেষে গ্রাম পর্যায়ে। শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর জন্য 4টা বড় পদক্ষেপের কথা বলা হয়েছে। ১. প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে বিসিএস ক্যাডারদের নিয়োগ দেওয়া। ২. অবসরপ্রাপ্ত বিচারক বা পিএইচডিধারীদেরও প্রাইমারি স্কুলে পড়ানোর সুযোগ করে দেওয়া। ৩. ২৫টা নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা। আর ৪. প্রতিটা বিভাগে 8টা করে নতুন ভোকেশনাল বিশ্ববিদ্যালয় বানানো। মানে শিক্ষার সব স্তরেই একটা বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে। দেশের ভেতরের শক্তিটা তো বিশ্বমঞ্চেও দেখাতে হয়, তাই না?
এবার দেখা যাক বৈদেশিক নীতি আর বিশ্বে বাংলাদেশের অবস্থান নিয়ে এই পরিকল্পনায় কি বলা হয়েছে। ফরেন পলিসির ক্ষেত্রে বেশ কিছু দৃঢ় আর বলা যেতে পারে আক্রমণাত্মক প্রস্তাবও আছে। যেমন লেখকের ভাষ্যমতে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটানো, আঞ্চলিক জোট সার্ককে আবার সক্রিয় করা, আসিয়ানের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করা, এমনকি চীন আর পাকিস্তানের সাথে একটা পারমাণবিক নিরাপত্তা ছাতা চুক্তি করার কথাও বিবেচনা করতে বলা হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু সরাসরি বই থেকে নেওয়া। আচ্ছা, এত বড় এত জটিল একটা পরিকল্পনা এটা বাস্তবায়ন করবে কারা? এই পুরো নীলনকশার পেছনে মূল চালিকা শক্তিটা কি? লিডারশিপটা আসবে কোথা থেকে? এই একটা উক্তি যেন পুরো বইটার মূল দর্শনটাকে এক কথায় বলে দেয়। যদি জ্ঞানী পুণ্য হয়, তবে পুণ্যবান হলেন তিনি যিনি জ্ঞানের অধিকারী, এবং সরকারের সিদ্ধান্ত তাদের দ্বারা নেওয়া উচিত। এর মানে হল জ্ঞানই আসল শক্তি, আর তাই যারা সবচেয়ে জ্ঞানী মানে দার্শনিক বা বিজ্ঞানীরা রাষ্ট্র চালানোর সিদ্ধান্তগুলো তাদেরই নেওয়া উচিত। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল ফিলসফিক্যাল আইডিয়া, যেটাকে এখানে আধুনিক রাষ্ট্রব্যবস্থার একেবারে কেন্দ্রে রাখার কথা বলা হয়েছে। তো সব মিলিয়ে এই যে একটা বিশাল নীলনকশার কথা আমরা শুনলাম, এটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। একটা জাতির জন্য তৈরি করা এত বিস্তারিত একটা পরিকল্পনা, এটা কি আসলেই একটা সাহসী আর বাস্তবায়নযোগ্য ভিশন, নাকি এটা শুধুই একটা অসম্ভব সুন্দর স্বপ্ন? এই সীমারেখাটা আসলে কোথায়? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।